আহতদের দেখে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি কত কষ্ট। বগুড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নে আগুন ও ভাঙচুর। বেড়েছে দূরপাল্লার যানবাহন, বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। সংবাদ শিরোনামগুলো শুনছিলাম, এবার বিস্তারিত। এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চায়নি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের সুযোগ নিয়ে সারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সাম্প্রতিক সহিংসতায় গুরুতর আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী আহতদের চিকিৎসার নিশ্চয়তাও দিয়েছেন। রেজান ফয়েজের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে শনিবার সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় আহত 272 জন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রধানমন্ত্রী এ সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। সহিংসতায় যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আবেগ আপ্লুত শেখ হাসিনা এই সময় বললেন, এভাবে আর যেন কোনো মায়ের কোল কখনো খালি না হয়। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট। কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। এ সময় সহিংসতায় আহতদের সুচিকিৎসার নিশ্চয়তাও দেন তিনি। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। সব দাবি মেনে নেবার পরও কোটা আন্দোলনকারীদের কর্মসূচি বিএনপি জামায়াতের সহিংসতাকারীদের সুযোগ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না, কী কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আরেকটা মানলে আরও একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো। গত কয়েকদিনে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এরপর মহাখালীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। হামলার সময় সেতু ভবনের সামনে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় নিচতলা সহ কয়েকটি ফ্লোর। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি মহল গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোটা আন্দোলনের 3 সমন্বয়কারী নিরাপত্তা হেফাজতে রয়েছেন। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জে জামাত বিএনপির সহিংসতায় সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি মেনে নেবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা,
আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে এই আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে মানে কিভাবে কি করা যাবে। দৃশ্যমান ও প্রকাশ্য জঙ্গিদের নির্মূল করা গেলেও গর্তের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের এখনও নির্মূল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে 3 দিন ব্যাপী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। জঙ্গি আর কোথায় কিভাবে লুকিয়ে আছে সবসময় জানা, অর্থাৎ দৃশ্যমান জঙ্গি যেটা সেটা নিশ্চিহ্ন করা হয়েছে বা এই করা হয়েছে, সেটাই তারা মিন করেছে। কিন্তু গর্তের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের এবং বিদেশি মদতদাতা, বিদেশি প্রভুদের মদতে যেগুলো হয় সেটা তো সবসময় একবার যে নির্মূল করা যায় তার সম্ভব নয়। তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ নিশ্চিত করবে। কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর সারা দেশের মতো এই আন্দোলনে বগুড়ার ছাত্ররাও জড়িয়ে পড়েন, কিন্তু কদিনের মধ্যেই আন্দোলনের রূপ বদলে যায়। সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় বিশেষ এক গোষ্ঠীর হাতে। শুরু হয় জ্বালাও পোড়াও আর ভাঙচুরের আন্দোলন। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্টে বিস্তারিত। সারা দেশে কোটা বিরোধী আন্দোলন সহিংসতায় রূপ নেয় গত 16 জুলাই থেকে। এরপর 18 জুলাই কমপ্লিট শাটডাউন শুরু হলে সহিংসতা তীব্র হতে থাকে বগুড়ায়। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে সরকার হটাতে নাশকতা চালায় দুর্বৃত্তরা। আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় চালানো হয় ভাঙচুর। পুড়ে ছাই অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ, বঙ্গবন্ধুর মুরাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ডাকঘর সবখানেই তাণ্ডব। হামলায় তছনছ জেলা আওয়ামী লীগ কার্যালয়ও। জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। এখানে আওয়ামী লীগ অফিস, আমাদের জাসদ অফিস, শ্রমিক ইউনিয়ন অফিস, আমাদের বেকারি শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন লাগানো দেওয়া হয়েছে। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরা যেভাবে আমাদের বাংলাদেশের ক্ষতি করছে এটা মানে নেওয়া যায় না একজন জনগণ হিসেবে। জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা দলিলুর রহমান পিন্টু জানান, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালায়। বিএনপি জামাত সমস্ত এই ঘটনাটা ঘটাইছে আর কি। এই শাস্তিটা হওয়া উচিত এমন, সেই শাস্তিটা হচ্ছে কি এদের রাজনীতিটা একেবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশ থেকে একেবারে। বগুড়া জেলা পুলিশ সুপার জানান, সারা দেশে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বগুড়াতেও একটি গোষ্ঠী নাশকতা চালিয়েছে। দ্রুতই জড়িতদের চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এর পিছনে আরও যারা আছে, আরও যারা পিছনে ইন্ধন দিয়েছে, বিরাট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সঙ্গে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়। সারা দেশে বেড়েছে দূরপাল্লার যান চলাচল, তবে যাত্রী সংখ্যা কম। পরিস্থিতির সুযোগে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। টানা 6 দিন পর বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব কাটিয়ে উঠছে কুমিল্লা জেলা। বেড়েছে দূরপাল্লার যান চলাচল, তবে যাত্রী সংখ্যা কম। রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও। বাস আছে, যাত্রী তেমন বেশি একটা যাত্রী নাই, যায় আসে। বাসের ড্রাইভাররা, স্টাফরা ভাড়া ডবল করে নিতে আছে। রাস্তায় সেনাবাহিনী এবং পুলিশ তারা সর্বক্ষণ একটা হলে আছে। গোপালগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা খুলনা সহ দূরপাল্লার যানবাহন। এই জেলায়ও তুলনামূলক যাত্রী উপস্থিতি কম দেখা গেছে। যখন বন্ধ ছিল আমাদের তো অনেক ক্ষতি হয়েছে। আমার তো আরো 2 দিন আগে চলে যাওয়ার কথা ছিল। গত পরশু দিন আসছিলাম, পরিবেশ ঠিক আছে, তার কারণে আমরা যেতে পারতেছি। শিথিল হয় মোটামুটি, আমরা একটু ভালোই করতেছি, কিন্তু যাত্রীর চাপটা একটু কম। সবটুকু উঠাই নিলে আমাদেরও ভালো হয়, যাত্রীদেরও ভালো হয়। চট্টগ্রামে কারফিউ শিথিলের সময় বাড়ার সঙ্গে স্বস্তি ফিরছে যাত্রী আর জনগণের মাঝে। পরিস্থিতি সব দিক দিয়ে ভালো আছে, যাওয়া আসা একটু সেফলি মনে হচ্ছে। ফেনীতে কিছুটা উল্টো পরিস্থিতি। দূরপাল্লার বাস কম ছাড়ছে বলে ভোগান্তির অভিযোগ তুলছেন যাত্রীরা। কুমিল্লা যাইতে যাইতে আমরা বিকেল 5টার পর আর গাড়ি পাই না, আমরা আসতে হচ্ছে ইঞ্জে করে। এটা আমাদের একটা সাধারণ জনগণের জন্য একটা ভোগান্তি। রাজশাহীতে চলছে গণপরিবহন, তবে এখনো বন্ধ ট্রেন চলাচল। কাজের অভাবে কষ্টের কথা শ্রমজীবীদের মুখে। 6-7 দিন তো বাড়িতে বসেছিলাম, 6-7 দিন পর আজকে কাজে আসছি। লতা পাতা খায় থাকছি আর কি। কাজ নাই, বেড়ে বেড়াই, ঘুরে বেড়াই, কর্ম নাই, কিছু নাই।
এদিকে 6 দিন বন্ধ থাকার পর বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। তবে যাত্রী কম থাকায় বরিশাল থেকে চলাচল করছে একটি মাত্র লঞ্চ। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজশাহীতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে নগরীর জনজীবন। চলছে গণপরিবহন। শহরের আলুপট্টি থেকে রাজশাহীর খবর জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। আজকে রাজশাহীতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আমরা শিথিল করার পরে আজকের চিত্র দেখতে পাচ্ছি যে আসলে সড়কে প্রচুর যানবাহন নেমে গেছে এবং প্রচুর মানুষজন রাস্তাঘাটে বের হয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সাহেববাজার 0 পয়েন্টে, এখানে আসলে অন্যান্য যে স্বাভাবিক সময় সেই স্বাভাবিক সময়ের মতোই কিন্তু এখানে যানজট লেগে গেছে, এত যানবাহনের চলাচল করছে। এবং রাজশাহীর দূরপাল্লার যে যানবাহন যেগুলো রয়েছে, বাস, আন্তঃজেলা বাস, সেগুলোও কিন্তু চলাচল করছে একবারে স্বাভাবিক সময়ের মতো। এবং রাস্তাঘাটে কিন্তু প্রচুর মানুষজন নেমে গেছে, দোকানপাট চলছে, অফিস আদালতে যেগুলো আজকে শনিবার ছুটির দিন, তারপরে যে অফিসগুলো খোলা আছে সেগুলো কিন্তু খুলেছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে যে স্বাভাবিক সেই স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং মানুষজন কিন্তু আসলে স্বস্তিতে ফিরে এসেছে বলা যায় যে তারা আসলে স্বস্তি চাচ্ছেন। তবে রেল সেবা বন্ধ রয়েছে। রেল সেবা কবে নাগাদ চালু হবেন সেটা কিন্তু এখনও এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলতে পারছেন না। বলছে যে এখনও কোনো নির্দেশনা তারা পাননি রেল চালু করার বিষয়ে। বলা যায় যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো কিন্তু প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে এবং এই জনজীবন কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক জুনেল চাকমা নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার 3 নম্বর কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ার একটি বাড়িতে ঢুকে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। জুনেল চাকমা ইউপিডিএফ এর প্রসিদ গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সঙ্গে যুক্ত হন তিনি। দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, ঘটনার সময় তিনি শিক্ষক ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এদিকে ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্ক মার্মা ঘটনার জন্য জনসংহতি সমিতি MN লার্মা ও নব্য মুখোশধারীদের দায়ী করে হত্যার বিচার দাবি করেছেন। কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা ও দেশজুড়ে চলমান কারফিউর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দেশীয় বাজারে আম পাঠাতে না পারায় বাগানেই পচে নষ্ট হয়েছে আম। এতে অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে বাহারি জাতের আম। প্রতি বছর চাষিরা এ সময় ব্যস্ত থাকলেও এবছর আম নিয়ে বিপাকে তারা। সহিংসতা ও কারফিউর কারণে যানবাহন না চলায় দেশের বাজারে আম পাঠাতে পারছেন না। এতে পাকা আম নষ্ট হচ্ছে বাগানেই। জেলায় সব মিলে লক্ষাধিক মানুষ আম ব্যবসায় জড়িত। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত 10 দিনে 35,000 মেট্রিক টন আম যাওয়ার কথা ছিল দেশের বিভিন্ন বাজারে। বেচাকেনা হওয়ার কথা ছিল 250 কোটি টাকার, কিন্তু চলমান পরিস্থিতিতে এ অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে 150 কোটি টাকায়। যদি স্বাভাবিক হয় সামনে, তাহলে আমাদের হয়তো আমরা কিছুটা পাবো, কিন্তু গত দামে আমাদের প্রচুর লস হয়েছে। ঢাকার আড়তে হয়তো আমরা কিছু আম পাঠিয়েছি, কিন্তু সেটা বিক্রি করতে না পারার কারণে ঢাকা তো আম নষ্ট হয়েছে, আমাদের বাগানে অনেক আম নষ্ট হয়েছে। আমরা এই যে 10 দিন ধরে যে সাফার করছি চাষিরা, সেখানে কিন্তু কোনো কৃষি বিভাগ বলেন বা অন্যান্য বিভাগ আছেন যে খোঁজ নিবে, এটা কিন্তু কোনো আমরা আজ পর্যন্ত দেখিনি, এবারও তার ব্যতিক্রম হয়নি আর কি। তবে কৃষি বিভাগ জানিয়েছে এখনো গাছে মোট উৎপাদনের 40% আম রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চাষি ও ব্যবসায়ীরা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। লেট ভ্যারাইটিগুলো যত দেরিতে আপনি হারভেস্ট করবেন তত এটার মূল্য বাড়ে, সুতরাং আমরা আশা করছি যে তারা কাঙ্ক্ষিত দামটি পাবে। চাঁপাইনবাবগঞ্জে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 3 লাখ মেট্রিক টন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে দেখে নেব দেশের খবর। আহতদের দেখে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি কত কষ্ট। বগুড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নে আগুন ও ভাঙচুর। বেড়েছে দূরপাল্লার যানবাহন, বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু।
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা। এবং সাম্প্রতিক সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জে বাগানই নষ্ট হয়েছে আম। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর আজ এই পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।